নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে একটা ভালো খবর দিই আপনাদের, বিশেষত এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে যারা থাকি, যেখানে বিনিয়োগ তো আর হয়ই না। সম্প্রতি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তাদের বোর্ড অফ ডাইরেক্টরদের থেকে ছাড়পত্র পেয়েছে প্রাথমিকভাবে, যে বার্নপুরে তারা একটা নতুন স্টিল ফ্যাক্টরি করবেন, যার প্রস্তাবিত উৎপাদন ক্ষমতা বছরে 4.5 মিলিয়ন মেট্রিক টন। 2031-এর মধ্যে ভারতে ইস্পাত উৎপাদনের লক্ষ্যমাত্রা 31 মিলিয়ন মেট্রিক টনে নিয়ে যেতে চায় সেল। এখন রয়েছে 20 মিলিয়ন মেট্রিক টন এবং সেজন্য সর্বমোট 1,12,000 কোটি টাকার বিনিয়োগ তারা করবেন। এবং পশ্চিমবঙ্গে বার্নপুরে এই নতুন কারখানাটিতে বিনিয়োগ হবে 36,000 কোটি টাকা। এর মাল্টিপ্লায়ার এফেক্ট কত আপনারা জানেনই। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গার আর্থসামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা নিতে পারে সেলের এই নতুন ফ্যাক্টরি। এখন এরা যাদেরকে দিয়ে তারা এই কাজটা করাবে তাদেরকে চিহ্নিতকরণের কাজ চলছে। এই বছরের অক্টোবরের শেষের দিকে সেই ভেন্ডার চিহ্নিতকরণ হয়ে যাবে। তারপর বোর্ডের থেকে ফাইনাল অ্যাপ্রুভাল নিয়ে কাজ শুরু হবে। এখন অবধি ঠিক আছে যে 2029-এ এই কারখানা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। দেখুন, সেলের কাছে জমি আছে, কিন্তু সেখানে বোধহয় কিছু জবরদখলও আছে। তাই সেই জবরদখল হটাতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং সেলের অথরিটিকে একসঙ্গে কাজ করতে হবে। এখানে কারোর কোনো ইগো যাতে প্রিভেল না করে সেটা লক্ষ্য রাখতে হবে। কারণ আমাদের এই রাজ্যে তো আর বিনিয়োগ হচ্ছে না, বহুদিন ধরে বিনিয়োগের খরা। সেখানে যদি এরকম একটা বড় বিনিয়োগ রাষ্ট্র এত সেল করে, তাকে তো আমাদের স্বাগত জানাতেই হবে এবং ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে। এটা সময়ের দাবি, এটা তরুণ প্রজন্মের দাবি এবং এটা ভবিষ্যৎ প্রজন্মের দাবি। এই বাস যেন আমরা মিস না করি। দেখুন, 1918 সালে ইসকো প্রথম তৈরি হয়, ইন্ডিয়ান স্টিল অ্যান্ড আয়রন কোম্পানি। 22 সালে প্রথম বাস্ট ফার্নেস ভারতবর্ষের মধ্যে। ইসকোর 4 দশকের পথ চলা ছিল খুব মসৃণ। 62 সালের পর থেকে না পরিস্থিতি অন্যরকম হতে শুরু করে। তারপরে 72 সালে সরকার অধিগ্রহণ করে। 79 সালে ইসকো সেলের হোললি ওন সাবসিডিয়ারিতে পরিণত হয় এবং তারপর সেলের সঙ্গে মিশে যায়। গৌরব উজ্জ্বল অতীত আছে ইসকোর বার্নপুরে। তো কোনো পুরনো কারখানা নয়, কিন্তু সেল যেটা করবে সম্পূর্ণ নতুন কারখানা। 4.5 মিলিয়ন মেট্রিক টন বছরে তার উৎপাদন ক্ষমতা হবে। এটা হলো একটা আশার খবর, মানুষের আশায় বসতি। তসলিম এই কথাটা খুব ভালো লাগে আমার, যে বাধ্যতামূলক প্রবাসী জীবন ছেড়ে ওর ঘরে ফেরার আশা। তাই তিনি বলেছিলেন যে মানুষের আশায় বসতি। এ তো হলো একটা স্বপ্ন দেখার কথা বললাম আপনাকে। এটা যদি হয়, এর থেকে ভালো খবর আর কিছু নেই। দৈনন্দিন ক্ষুদ্র রাজনীতির যে সংঘাত, যে মলিনতার ছবি আমরা দেখতে অভ্যস্ত, নির্বাচন মানেই সন্ত্রাস, ভোট মিটে গেলেও সন্ত্রাস পিছু ছাড়ে না, শাসক বিরোধী তুতু ম্যায়, সেখানে যদি এরকম একটা ভালো খবর আসে, এর থেকে তো কি বলবো আর কি, এর থেকে ভালো কিছু এই মুহূর্তে হতে পারে না।
এবার একটু রাজনীতির প্রসঙ্গতে আসি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে বার্তা দিয়েছেন যে কয়েকদিনের ছুটি তার দরকার। তিনি এই সময়টাতে নিজেকে আর একটু ভালো করে মানুষের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার কথা অনুভব করার চেষ্টা করবেন। সেই 2016 সিঙ্গুরে একটা পথ দুর্ঘটনায় অভিষেক তার চোখে আঘাত পান, গুরুতর আঘাত ছিল। সেটা নিয়ে অনেকদিন ধরে চিকিৎসা হয়েছে, আমেরিকাতে হয়েছে, এখানেও হয়েছে। আবার সম্ভবত চোখের চিকিৎসার জন্যই অভিষেক বাইরে যাবেন। ওর খুব দ্রুত সুস্থতা কামনা করি। কিন্তু অভিষেকের এই সমাজ মাধ্যমে বার্তা আবার জল্পনা উস্কে দিয়েছে। অর্থাৎ ভোটের আগে অনেকে দেখছিলেন যে অভিষেক নিজেকে গুটিয়ে নিয়েছেন, কিন্তু নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের বাসভবনে তার বৈঠক হলো, তারপর অভিষেক নামলেন, প্রচার করলেন। শুধু কলকাতা উত্তর, দমদম, দক্ষিণ কলকাতা, শ্রীরামপুর এরকম 4-5টি কেন্দ্রে তিনি প্রচারে যাননি, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মালা রায় প্রার্থী হন, এটা অভিষেক চাননি। কিন্তু প্রত্যেকেই এরা জিতেছেন, আবার সুদীপবাবু দলনেতা নির্বাচিত হয়েছে। তো অভিষেক আবার তৃণমূলের প্রতিনিধিত্ব করতে ইন্ডিয়া জোটের বৈঠকে গেছিলেন। ওখান থেকে অখিলেশের দিল্লির বাড়ি থেকে দেখা করেন, ডেরেককে সঙ্গে নিয়ে তারপর শরদ পাওয়ারের কাছে যান। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে সর্বভারতীয় রাজনীতির মঞ্চে তুলে ধরতে চাইছেন। তাহলে অভিষেকের এই বিবৃতি এবং তার অনুগামীরা অনেকে বলছেন যে অল ইজ নট ওয়েল, কারণ নির্বাচনের আগে সবাই একজোট হয়ে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক, কিন্তু 2 বছর আগে তো, পরে তো বিধানসভা নির্বাচন, এখন তো সময় আছে। এখন মমতাদের উচিত সব দায়িত্ব অভিষেকের হাতে দিয়ে দেওয়া, অর্থাৎ সাংগঠনিক রদবদল থেকে শুরু করে মন্ত্রিসভায় কারা থাকবেন সবকিছু, প্রয়োজনে অভিষেককে উপমুখ্যমন্ত্রী করা হোক। কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়টা সেভাবে দানা বাঁধেনি যে অভিষেক মমতা মন্ত্রিসভায় সামিল হচ্ছেন। মমতার পুরনো লোকজন বলছেন যে অভিষেক মমতা মন্ত্রিসভায় সামিল হলে, উপমুখ্যমন্ত্রী হলে আমলাশাহী থেকে শুরু করে তৃণমূলের মন্ত্রিসভার সবাই সদস্যই অভিষেককে ঘিরে থাকবেন, মমতাকে কার্যত দেখা করবেন, তার কথা শুনবেন, মমতাকে অভিভাবক হিসাবে মেনে নিয়ে প্রকৃত ক্ষমতা অভিষেকের হাতে চলে যাবে। তাই মমতার পুরনো সদস্যরা এই ফর্মুলায় গোড়া রাজি বলে মনে হয় না। মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবেন সেটা তার ব্যাপার। কিন্তু কোথাও আবার একটা ফাটল হয়েছে। হ্যাঁ, চোখের চিকিৎসা করাতেও যেতেই পারে, ওর চোখটা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু সমাজ মাধ্যমে যে বার্তাটা দিয়েছেন যে আপাতত কয়েকদিনের ছুটি, তাতেই জল্পনা উস্কে গেছে। দেখুন, নবীন প্রবীণ দ্বন্দ্বে অভিষেক বারবার করে নবীনদের পক্ষে বলেছেন যে একটা বয়সের পর মানুষের কর্মক্ষমতা কমে যায়, তখন নতুনদের সুযোগ দিতে হয়। সৌগত রায় বলেছিলেন যে সাংসদের কর্মক্ষমতা কারখানার লেবারদের মতো নয়, সেটা হচ্ছে বৌদ্ধিক বিকাশের প্রতিফলন। তো অভিষেক চাননি সৌগত, সুদীপ, মালা, কল্যাণ প্রার্থী হন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার বিশ্বস্তদের এবারও টিকিট দিয়েছেন এবং প্রত্যেকেই জিতেছেন। নবজোয়ার যাত্রার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু সুপারিশ ছিল সরকারের কাছে, এবং সেগুলো যাতে তাড়াতাড়ি হয় কাজগুলো, সেগুলো এক্সপিডাইট করার ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন। তাঁর শিবির বলছেন যে অনেক কাজেই শ্লথতা আছে, আমলাশাহী সেই অ্যাক্টিভ নয়, কিছু আমলাকে রদবদলের প্রস্তাবও দিয়েছিলেন। এখন প্রশ্ন তুলতেই পারেন যে অভিষেক সরকারের বাইরের লোক, সে কি করে আমলাশাহীতে পরিবর্তনের ব্যাপারে সুপারিশ করতে পারে? এ তো সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী যারা, তারা এরকম করেন, যেমন ইন্দিরা জমানায় সঞ্জয় করেছিলেন। এই সমালোচনা তো আছেই, কিন্তু এটাও ঠিক যে প্রশাসনের উপর অভিষেকের একটা ছায়া আছে, সেই ছায়া আরো
দীর্ঘতর হোক এবং প্রশাসন অভিষেকময় হয়ে উঠুক, এটা তার অনুগামীরা চাইছেন। অভিষেকও যে চাইছেন না তা নয়। তাই তার মতো করে সরকার চলছে না, প্রশাসন চলছে না, আমলাশাহী চলছে না, এই নিয়ে তার ক্ষোভ আছে। নির্বাচন মিটে গেছে, এখন তিনি এই সমাজ মাধ্যমে তার বক্তব্য জানিয়ে চাপ সৃষ্টি করলেন। এটাই বলছেন অনেকে, যে মুখ্যমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করলেন যে কিছু র্যাডিক্যাল স্টেপস নিতে হবে যাতে আমলাশাহী গতিশীল হয়, মানুষের কাজগুলো দ্রুত সমাধান হয় ইত্যাদি। আসলে তৃণমূলের মধ্যে একটা ক্ষমতার দ্বন্দ্ব আছে। অভিষেকের অনুগামীরা চাইছেন যে অভিষেক মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হন এবং তার অনুগামীদের গুরুত্ব আরো বাড়ুক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো সাথীদের এখনই মার্গদর্শক মণ্ডলীতে পাঠাতে চান না। এই নিয়ে দ্বন্দ্বটা আছে। লোকসভা নির্বাচনের আগে সেই দ্বন্দ্বটাকে ধামাচাপা দেওয়া হয়েছিল, ভোট মিটে গেছে, আবার সেটা সামনে চলে এসছে। এখন এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে এই মুহূর্তে বলা সম্ভব নয়। অনেক কিছু ডিপেন্ড করছে বিভিন্ন আদালতে, বিভিন্ন দুর্নীতির মামলার শুনানি চলছে, এজেন্সি তদন্ত করছে, সেইগুলোর নিষ্পত্তি কিভাবে হয় তার উপরেই কিন্তু নির্ভর করবে তৃণমূলের এই ক্ষমতার দ্বন্দ্বের ভবিষ্যৎ কি হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.